অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আর আজকের আলোচনার বিষয় ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ডেঙ্গু নিয়ে আলোচনা করতে চাই। ডেঙ্গু জ্বর এই বিষয়টা আসলে কি, একটু ডেপথ থেকে আসি। আসলে ডেঙ্গু আলাদা কেন? ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু আসলে আলাদা এই জন্য নয়, আবার আলাদা এই জন্য, ডেঙ্গু প্রথমে একটা ভাইরাল ফিভার। আমাদের মানুষ যদি আমরা ধরি, ম্যাক্সিমাম মেজরিটি ভাইরাল ফিভার সেলফ ক্লিয়ারেন্স হয়ে যায় বডি থেকে। বডি তার নর্মাল ডিফেন্স মেকানিজমের মাধ্যমে বের করে দেয়, ভালো করে দেয়। সেটা হতে পারে ডেঙ্গি, ওটা হতে পারে কোভিড, নর্মাল সিজনাল ফ্লু থেকে শুরু করে সব কিছু ভালো হয়ে যায়, ভাইরাল হেপাটাইটিস সব। হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে এইডসও আপনার একটা ভাইরাল ফিভার। তো এখন সবগুলো যদি আমরা ধরি, ডেঙ্গি হচ্ছে একটা ভাইরাল ফিভার। কিন্তু প্রশ্ন হচ্ছে আলাদা কেন? ডেঙ্গিতে যে প্রবলেমটা হচ্ছে, ডেঙ্গিতে আমরা বলে থাকি 4টা সেরোটাইপ থাকে, 1 2 3 4। এইটার ভিতরে 2 3 সেরোটাইপটা একটু বেশি খারাপ, বিশেষ করে 2টা বেশি খারাপ, যেটা বাংলাদেশের সমসাময়িকলে রান করছে, যেটা 2। তো এই সেরোটাইপগুলোর যে ব্যাপারটা হচ্ছে, যখন আপনার আমার শরীরে যখন ডেঙ্গিটা ঢুকে যায়, এটা কিন্তু একটা সিম্পল ভাইরাল ফিভারের মতোই কাজ করতে পারে। মেজরিটি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্যাশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, সে নিজেও বোঝে না যে তার এটা ডেঙ্গি হয়েছে, অথবা হলো গায়ে গায়ে জ্বর, অথবা ক্লাসিক্যাল ডেঙ্গি হিসেবে আসতে পারে। প্রবলেম হচ্ছে যখন সেকেন্ড টাইম যখন আপনার ডেঙ্গি হচ্ছে, আপনি যখন আক্রান্ত হচ্ছেন, তখন বডি যে তার যে ডিফেন্স মেকানিজম দিয়ে যে আপনার ভাইরাসটাকে বের করে দিচ্ছে, আমি শুরুতেই বললাম কিন্তু অল ভাইরাস ডিজিজ ইজ সেলফ লিমিটেড। এই সেলফ লিমিট করতে গিয়েই ঝামেলাটা হয়ে যায়। কী ঝামেলা হয়ে যায়? আমরা বলি, যখন আমার একটা ডেঙ্গু একবার হয়ে গেল, আমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ওই যে একটা ভাইরাস যে সেরোটাইপটা দিয়ে যে হলো, তার এগেনস্টে যে অ্যান্টিবডি হবে, 2 ধরনের অ্যান্টিবডি হয়। ওয়ান ইজ নিউট্রালাইজিং অ্যান্টিবডি অ্যান্ড অ্যানাদার ইজ নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি। নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা যখন ওই ভাইরাসটা আবার আমার শরীরে ঢুকবে, বডি তাকে নিউট্রাল করে দেবে। নন নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা সেটা হচ্ছে অন্য যখন সেরোটাইপটা দিয়ে যখন আক্রান্ত হয়, তখন তার সাথে হয় কি, বাইন্ড করে। বাইন্ড করলে কিছু আমরা একটু মেডিকেল টার্ম নাই বা বলি, বা বললেও ক্ষতি নাই, এফসি রিসেপ্টর বলি, আমার বিভিন্ন সেল থাকে, সেলের সাথে এটা বাইন্ড করে। বাইন্ড করলে বডির একটা ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, বডির কিছু ডিস্ট্রাকশন হয়, যেটা আমরা বলি এডি বলি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট মানে এনহ্যান্সমেন্ট বলি আমরা। একবার যখন ভাইরাল ইনফেকশন হয়ে যায়, বডি কিন্তু জেনে যায় যে এটা একটা ভাইরাস বডিতে ছিল, এটার অ্যাগেনস্টে একটা টি সেল থেকে যায়। প্রবলেম হচ্ছে যে ডেঙ্গিতে যখন সেকেন্ড টাইম যখন আবার একটা অন্য সেরোটাইপ যে ডেঙ্গি হচ্ছে, ওই টি সেলটাই বিভিন্ন রকম ইমিউনোকাইন, সাইটোকাইন রিলিজ করে বডির একটা ইনফ্লামেটরি চেঞ্জ করে ফেলে, যেটার জন্য এই সাইন সিমটমগুলো বেশি হয়। এখানে কিছু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এখানে। আবার শুধু তাই না, আমরা সবাই জানি ডেঙ্গি এনএস1 বলে আমরা একটা পরীক্ষা করি। আচ্ছা, আমরা সংশ্লিষ্ট বিষয়গুলোতে আসবো। আমি একটু সহজভাবে জানতে চাই, এটা কি মশার দ্বারাই শুধু মানুষ আক্রান্ত হয়? ইয়েস, মশার দ্বারা আক্রান্ত হচ্ছে। কারণ আমরা জানি 2 ধরনের মশা এখানে, একটা হচ্ছে শহরি মশা, আমরা একটা বলি গ্রামের মশা। শহরের মশাটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি এডিস ইজিপ্টিস যেটা আছে আপনার। তার মানে এই যে ইজিপ্টিস যে মশাটা, এই মশাটার আবার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে অল্প খায় বারে বারে খায়, অল্প খায় বারে বারে খায়। অল্প খায় বারে বারে মানে এখানে তার একটা মেয়ে মশা মানুষকে কামড়ায়। কামড়ায় কেন? তার একটা রক্ত দরকার। রক্ত দরকার কেন? বাচ্চাটার যে হওয়ার জন্য আমার বলা হয় যে তাদের যে ডিমটা পরিস্ফুটিত হওয়ার জন্য, এটার জন্য তার রক্ত দরকার। যে কোনো মশা তো না, এডিস মশা তো, এটা এডিস দিয়ে হতে হবে, এবং এজিপ্টিস দিয়ে শহরে হয়। ও তো সেই মশাটা হয় কি, বারবার অনেকেই কামড়ে, একটু একটু করে রক্ত নিয়ে নিয়ে তার খাবারটা পূর্ণ করে। এই জন্য আপনি দেখবেন যে ঢাকা শহরে যখন হচ্ছে বা শহরে হচ্ছে, একটা ক্লাস্টারে হচ্ছে, একটা ফ্যামিলির মধ্যে 3 জন 4 জন 5 জন আক্রান্ত হয়ে যাচ্ছে। এইবার ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় কিন্তু খুব বেশি হচ্ছে, বরিশাল হচ্ছে, কুমিল্লা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর হচ্ছে, বাট দিস ইজ ইন ক্লাস্টার। কিন্তু গ্রামে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু আপনার অ্যালবপটিকাস। সেটা হচ্ছে কি, আমরা বলি ভয়ানক খাদক। সে একসাথে যা লাগে রক্ত সে সব খেয়ে নেয়। মানে সেখানে আক্রান্ত হলে একজনই হবে, ওই আশপাশে সবাই হবে না। মানে ওই মশাটা যখন আক্রমণ করছে, খাচ্ছে রক্তটা, সে একজনের কাছ থেকে নিচ্ছে। তো শহরে হলে দেখি আমরা ক্লাস্টার বা বেশি আক্রান্ত হচ্ছে, গ্রামেও হচ্ছে ডেঙ্গি, কিন্তু এটা অন্য সেরোটাইপ দিয়ে হচ্ছে সাধারণত এটা আপনার। আচ্ছা, এডিস মশা কামড় দিলেই কি ডেঙ্গু হবে? মানে ব্যাপারটা কি এমন? না, তা নয়। আপনার যদি ওই মানে মশাটার মধ্যে যে মশাটা, ওই মশাটা যদি একজন ডেঙ্গিতে আক্রান্ত রোগীকে যদি কামড় দেয়, ডেঙ্গি আমার হয়ে গিয়েছে একজন পেশেন্ট, তাকে কামড়ালো, তার মানে তার শরীরের মধ্যে ভাইরাস। আমি যদি ডেঙ্গু আক্রান্ত হই, আমাকে যদি মশা কামড় দেয়, এডিস মশা কামড় দেয়, আপনি যদি ইনকিউবেশন পিরিয়ড প্লাস যদি আপনি যদি
বডি থেকে ক্লিয়ারেন্স না হয়ে থাকে, আপনাকে যদি আক্রমণ করে, তার ওই যে আক্রমণ করলো তার কিন্তু অল্প একটু খাবার নিল, তার শরীরের মধ্যে কিন্তু ভাইরাসটা ঢুকে গেল। আচ্ছা, এখন এই ভাইরাসটা বংশবৃদ্ধি করবে, এই মশকটা যতজনকে কামড়াবে তার শরীরে কিন্তু এটা ঢুকে যাবে। আচ্ছা, তার মানে তার নিজের আগে ইনফেক্টেড হতে হবে, হলেই সে অন্যকে ইনফেক্ট করতে পারবে। আদারওয়াইজ সে যদি ইনফেক্টেড না থাকে তাহলে ওই মশা কামড় দিলেও এটা ডেঙ্গি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, ডেঙ্গু তো অনেক আগে থেকেই আমাদের দেশে, এবার ঝুঁকিটা আসলে কেমন দেখছেন এই বর্ষায়? মানে প্রতি বর্ষায় তো আমরা দেখি যে ডেঙ্গু বেড়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। একটা সময় ছিল যখন ডেঙ্গি যখন প্রথম আমাদের দেশে আসলো বা সারা বিশ্বেই ছিল, আমরা বলি এটা একটা সিজনাল ডিজিজ ছিল। আচ্ছা, এখন কিন্তু সেই সিজনাল ডিজিজের তকমাটা কিন্তু সে পরিহার করতে পেরেছে, এখন কিন্তু সারা বছরই ডেঙ্গি হচ্ছে। বাট ডেঙ্গি সময়টা বেশি হয়, তারপর কিন্তু একটা সিজন আছে, সেই সিজনটা কিন্তু এই জুন মাস থেকে শুরু হয়েছে। আমরা বলি মে থেকে শুরু হয়, জুন থেকে পিক হওয়া শুরু করে, এবং এটা আরও 1-2-3 মাস পরে এটা পিকে চলে যাবে, এবং উইদিন ডিসেম্বরের মধ্যে জানুয়ারিতে মধ্যে এটা কমে যাওয়া শুরু করবে। তার মানে আমাদের সামনে খারাপ সময়টা আসছে। আপনি খেয়াল করে দেখেন, গত 2 বছর থেকে খারাপ যাচ্ছে, বিশেষ করে 2-3 বছরটা কিন্তু ভয়াবহ রকমের খারাপ ছিল। কারণ ওই যে বললাম, এবার কোন স্টেরিওটাইপটা হচ্ছে সেটার উপর নির্ভর করে। কারণ 2 খারাপ, 3 খারাপ, মানে 1 অতটা বেশি ঝামেলা করে না, 4ও একটু কম্পারেটিভলি কম করে। তো গত 2-3 বছর ধরে 2-3-2-3টাই রান করছে বাংলাদেশে, যের জন্য ক্যাটাস্ট্রফি বেশি হয়ে যাচ্ছে। এবারও দেখেন, আপনি খেয়াল করে দেখেন, অলরেডি কিন্তু 30 জনের মতো মারা গিয়েছে। কিন্তু দিস ইজ অ্যালার্মিং, ভেরি অ্যালার্মিং। কারণ যদি আমরা কিন্তু আপনি একটা শুধু খেয়াল করে দেখেন, নট অনলি ডেঙ্গি, উই আর ফেসিং উইথ দ্য কোভিড, উই আর ফেসিং উইথ দ্য জিকা ভাইরাস, অ্যান্ড দেয়ার্স অলসো চিকুনগুনিয়া। তার মানে এই 4টা ভাইরাস কিন্তু এখন কিন্তু সমান তালে কিন্তু রান করছে একদমই। এবং অল যদি সিমটমগুলো আপনি দেখেন, মোর অর লেস কিন্তু সিমিলার, মানে অলমোস্ট সিমিলার। ডেঙ্গি কিন্তু তার নর্মাল যে প্রেজেন্টেশন সেটা হারিয়ে ফেলেছে। কোভিডের ক্ষেত্রে আমরা যেটা বলতাম, নাকে গন্ধ পেতাম না রুগীদের, আমরা কিন্তু কোভিড পাই। কালকেও আমি আমার চেম্বারে কোভিড পেয়েছি, তার মানে কোভিড পজিটিভ। চেম্বার থেকে করে জানালো যে হ্যাঁ পজিটিভ, সেও একজন সাংবাদিক সাহেবের মেয়ে। তো কথা হচ্ছে যে এই যে কোভিডটা যে হচ্ছে, রোগী কিন্তু করতেও চায় না। আর এখন কিন্তু সবার একই কথা, নাকে গন্ধ পাচ্ছি না। এই যে ডেঙ্গিতে যে শরীরে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, খাবার রুচি নাই, তারপরে এই যে ডায়রিয়া হচ্ছে, ডেঙ্গিতেও ডায়রিয়া হচ্ছে, কোভিডেও ডায়রিয়া হচ্ছে, তার মানে মোরালে সব হচ্ছে কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আসলে কিন্তু এটা একটা অ্যালার্মিং, আমি মনে করি অ্যালার্মিং। আমরা যদি, কারণ এগুলো ভাইরাল ফিভার, এটার জন্য মেইন চিকিৎসা হচ্ছে নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করা। একদমই, আমি সেই বিষয়টা আসতেই চাই। কারো যদি জ্বর হয়, মানে আমাদের লক্ষণগুলো কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, এখন হসপিটালে গিয়ে আমি আসলে কোন টেস্টটা করব, সেটা কি আমাকে ডক্টরি পরামর্শ দেবে? মানে আমি ডেঙ্গু টেস্ট করব, করোনা টেস্ট করব, নাকি আমার চিকুনগুনিয়া হয়েছে, মানে আমি কোন টেস্টটা করব আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চিকুনগুনিয়ার জন্য যে আমাদের যে নর্মালটা আমি আগে বলি, যে চিকুনগুনিয়ার যে টেস্টগুলো ল্যাবে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে আপনার, আমরা বলি অ্যান্টিবডি করি। অ্যান্টিবডি কিন্তু এটা বলি সেরো কনভার্সনে, অ্যান্টিবডি তৈরি হতে গেলে 5-7-10 দিন লাগে। তো আমি আমার পেশেন্টদেরকে চিকুনগুনিয়া মানে অ্যান্টিবডি করাটাকে খুব বেশি প্রেসক্রাইব করি না যখন আমার কাছে শুরুতে চলে আসে, কারণ আমার তো হচ্ছে সিমটম একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। চিকুনগুনিয়ার জন্য বেস্ট যে পরীক্ষা সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর। এটা আমাদের আইডিসিআর করে, আইসিডিডিআরবি করে, এইসব জায়গাগুলো করছে, কিছু প্রাইভেট হাসপাতাল করছে। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার জ্বর আসছে, হ্যাঁ, এখন আমার আসলে কোন টেস্টটা করা উচিত, এটা কি চিকিৎসকের পরামর্শ? প্রথম আমি নিজে করতে পারেন, আপনি ডে 1-এ আপনি করে নিতে পারেন, যেটা হচ্ছে, বা ডে 2, ডে 3-তে এর মধ্যে একটা সিবিসি করে নেওয়া ভালো, সিবিসি। কারণ যদি আপনার চিকুনগুনিয়া হয়, ডেঙ্গি হয়, যাই হোক না কেন, এই চিকুনগুনিয়া একটা ভালো ইনফরমেশন দেয় আপনি কোথায় আপনি ছিলেন, আপনি পরে যদি খারাপ হয়ে যান কোন অবস্থাটা আপনি ছিলেন, কোথা থেকে আপনার সরে গেলেন। নেক্সট আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে ডেঙ্গি পরীক্ষাটা করব। কারণ ডেঙ্গি NS1টা হচ্ছে আমার সেকেন্ড চয়েস, আমি বলবো ডেঙ্গি NS1। কারণ ডেঙ্গিতে হচ্ছে কিন্তু রুগীটা 5-6 দিনের মধ্যে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। ভাইরাস নট অনলি দিস, চিকেনগুনিয়াতে প্রচণ্ড একটা পেইন হয়, কোভিডেও কিছু পেইন হতে পারে, ডেঙ্গিতেও কিন্তু পেইন থাকে। এই পেইনটা যদি আপনি জানেন যে আমার এটা ডেঙ্গি না, তাহলে কিন্তু আমি কিন্তু পেইন কিলার ইচ্ছা করলে খেতে পারি, অতটা সমস্যা নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে NS1-এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু পরীক্ষা আছে, র্যাপিড আছে, অ্যান্টিজেন, এই বিভিন্ন রকমের পরীক্ষা আছে। কিন্তু এই পরীক্ষাগুলো কোনটা কিন্তু অথেন্টিক, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আসছে, এই বিভিন্ন রকমের টেস্টগুলো পাওয়া যায়, তা কোনোটার সেন্সিটিভিটি স্পেসিফিটি কিন্তু ডেফিনেটলি আলাদা, ল্যাব টু ল্যাব কিন্তু ভেরি করে। আচ্ছা, আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই ডেঙ্গু ইস্যুতে, বিশেষ করে প্রতিকার এবং হচ্ছে কি করবে সাধারণ মানুষ, সেই সব সম্পর্কে আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরবো। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম।
একটু সহজভাবে জানতে চাই, কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয় তার ট্রিটমেন্টটা আসলে কিভাবে হওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ। এই প্রথম হচ্ছে জ্বর। ডেঙ্গির ক্ষেত্রে সাধারণত হাই ফিভার হয়, জ্বরটা কিন্তু বেসলাইনে টাচ করতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের বাবা মারা খুব নার্ভাস হয়ে যায়, আমার তো জ্বর কমছে না। বারবারই আমরা বোঝার চেষ্টা করি জ্বর না কমলে ভয়ের কোনো কারণ নেই। আমরা কি করতে পারি, আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে গাটাকে মুছে দেব, মাথায় ঠান্ডা পানি দিব না। বাংলাদেশ কিন্তু একটা বাজে অভ্যাস, ঠান্ডা পানি দেওয়া, জলপট্টি দেওয়া, এগুলো দেওয়া দিস ভেরি ব্যাড প্র্যাকটিস। আমরা কুসুম কুসুম গরম পানি মানে যে কোনো জ্বরে ঠান্ডা পানি দেওয়া না, যাবে না? দেওয়া যাবে না। আচ্ছা। ঠান্ডা পানি দেওয়া কেন দেওয়া যাবে না, সাইন্টিফিক বেসিস হচ্ছে আপনারা যখন হাত কেটে যায় আপনি কি দেন, বরফ দেন না? হ্যাঁ। বরফ দিলে দেয়ার ইজ ভ্যাজো কনস্ট্রিকশন। ভ্যাজো কনস্ট্রিকশন হলে হয় কি, বডি থেকে ব্লাডটা লসটা কমে যাচ্ছে, আপনার ব্লাড থেকে তো হিটটা ইভাপোরেশনের বাইরে বের হয়ে যাবে, বা হিট কন্ডাকশন বলি, কনভিকশন বলি, যাই বলি না কেন। তো এইটা যদি আপনি ঠান্ডা পানি দেন, বডি বাইরে ঠান্ডা হয়ে যায় কিন্তু ভিতরে কিন্তু টেম্পারেচারটা থেকে যাচ্ছে। তার মানে যে কোনো জ্বরে ঠান্ডা পানি কুসুম দেওয়া কুসুম যাবে গরম না। পানি। কুসুম কুসুম গরম পানি। গরম পানি, আচ্ছা, দ্যাট হ্যাঁ। ইট লিডস টু ভ্যাসোডাইলেশন, টেম্পারেচারটা তাড়াতাড়ি লুজ করতে সাহায্য করবে। আমি প্যারাসিটামল খাবো নট মোর দেন 3 গ্রাম। আমি আবারও বলছি নট মোর দেন 3 গ্রাম। তার মানে আমি 6টার বেশি প্যারাসিটামল সারাদিনে খেতে পারবো না, এটা কিন্তু ক্ষতি করতে পারে। আচ্ছা। আমি 6টার বেশি খাবো না। এরপরে যদি আমি, এটা হতে পারে আইভি, এটা হতে পারে সাপোজিটরি, এটা হতে পারে ওরাল, আমি যে ফর্মই দিই না কেন আমি কিন্তু 3 গ্রাম যেন এক্সিড না করি, বিপদ হতে পারে। কারণ ডেঙ্গিতে কিন্তু অনেক সময় কিন্তু লিভার ইনভলভমেন্ট হয়, দ্বারা কিন্তু হেপাটাইটিস হয়। আমি যদি ভেরি হাই ডোজে যদি প্যারাসিটামল দিই, এই রোগীগুলো কিন্তু একটা বিপর্যয় ডেকে আনতে পারে। তাহলে করব। নেক্সট হচ্ছে ডেঙ্গির মেইন ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু ফ্লুইড অ্যান্ড ফ্লুইড অ্যান্ড ফ্লুইড। তার মানে যেহেতু ডেঙ্গি আমরা বলি সেকেন্ড টাইম থার্ড টাইম যখন অ্যাটাক হয়, মারা যাওয়ার একটা কারণ হচ্ছে শক অ্যান্ড অ্যানাদার ইজ হেমোরেজ, আর একটা হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম। তো যদি আমার ফ্লুইড লস হয়, তো ফ্লুইডটা যদি আগে থেকে যদি আমি না খেয়ে থাকি, রুগী যদি পানি শূন্যতা আগে থেকে থাকে আর সাথে ফ্লুইড লস হয়, এই রোগগুলো কিন্তু ভালনারেবল বেশি থাকে। সেই জন্য আমরা বলবো ফ্লুইড ফ্লুইড ফ্লুইড। কি ফ্লুইড খাবো আমরা? খাবো তাহলে নর্মাল পানি খাবো, স্যালাইনটাকে আমরা প্রেফার করি, ডাবের পানি খেতে পারি, আমরা যে কোনো ফ্রুট জুস আমরা খেতে পারি, সব কিছু খেতে পারি। তবে অবশ্যই ঘরে বানানো ফ্রুট জুস, নট বাইরে থেকে প্রিজারভেটিভ দেওয়া, ওগুলো না, ওগুলো ক্ষতি করে। তাহলে আমি সেই জিনিসগুলো আমি খেতে পারি। আমি যদি এই সময়টা মনে করি যে হ্যাঁ খাওয়া দাওয়া, বাবা মা আমাদেরকে অস্থির করে ফেলে, আমার বাচ্চা তো কিছু খাচ্ছে না, আমি বারবার বলি 4 দিন 3 দিন না খেলে কিছু যাবে আসবে না, আপনার বাচ্চা মারা যাবে না। কারণ দেখেন আপনি গাজাতে না খেয়ে পড়ে আসছে, বিভিন্ন আফ্রিকান দেশে না খেয়ে পড়ে আছে, মারা তো যাচ্ছে না, না খেয়ে আমাকে মারা যায় না। তার মানে আমার এখন দরকার ফ্লুইড। আর নেক্সট হচ্ছে ডেঙ্গিতে খাবার অরুচি চলে আসে প্রচণ্ড। তো এই অরুচিগুলো যদি থাকে, আমরা তখন একটা রুচি বাড়ানোর জন্য কিছু বমি থাকলে বমির ওষুধগুলো আমরা দেওয়াটাকে প্রেসক্রাইব করবো। যদি অ্যাসিডিটি হয় অ্যাসিডিটির ওষুধ দেবো। এই হচ্ছে ডেঙ্গির সিম্পল ট্রিটমেন্ট। কারণ ডেঙ্গিতে কোনো অ্যান্টিভাইরাল নেই, কিছু নেই। এখন আছে ডেঙ্গুতে আমরা বলি কিছু ওয়ার্নিং সাইন আমরাকে এই সময় আমরা অবজার্ভ করতে বলি বাবা মাকে, যে হ্যাঁ এইগুলো যদি আপনি থাকে, সাথে সাথে আপনার বাচ্চাটাকে নিকটবর্তী হাসপাতালে আপনি নিয়ে যাবেন বা চিকিৎসার সাথে পরামর্শ করবেন। যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে, যদি তার ব্লাড প্রেশার নর্মাল থাকে, এবং আমরা 4 ডে ওয়ার্নার্স কিছু পরীক্ষা করি, যেটাকে সবাই জানি আমরা, হেমাটোক্রিট, নট প্লাটলেট, প্লাটিস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট ইস্যু। হেমাটোক্রিট, ব্লাড প্রেশার, এই জিনিসগুলো বারবার মনিটর করতে হয়। এই জিনিসগুলো যদি ভালো থাকে, তাহলে ডেঙ্গি কিন্তু আমরা বলি 7 দিনের মধ্যে রোগী কিন্তু ভালো হয়ে যাবে। কারণ প্রথমে যে ফেব্রাইল পিরিয়ড, তখন বাবা মা বা রুগীরা প্যানিক হয়ে যায় যে রুগী কেন জ্বর যাচ্ছে না, বা রুগী খুব খারাপ থাকে। যখনই জ্বরটা চলে যাওয়া শুরু করে, এইটার যে সময়টা, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। এই সময়টা কিন্তু ক্যাটাস্ট্রফিগুলো সবচেয়ে হয়, এবং ক্রিটিক্যাল ফেজটা সাধারণত 24 থেকে 48 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে। তারপরে আমরা চলে আসি কনভালসেন্স ফেজ, মানে রুগীটা ভালো হওয়া শুরু করে। এই সময় যখন দেখেন, তার মানে এই যে 3-4 দিন পরে যে সময়টা, এই সময়টা সবচেয়ে বেশি মেটিকুলাসলি ফলো আপ করতে হয়, সবচেয়ে বেশি ফলো আপ করতে হয়। এবং এই সময় যদি কোনো ওয়ার্নিং সাইনগুলোকে বারবার সাইন করতে, আমি বলি ওয়ার্নিং সাইনগুলো কেমন? ওয়ার্নিং সাইন যেমন আরেকটা যদি বলি, যার বয়স খুব কম তার একটা খারাপের মধ্যে পড়ে যায়, 1-এর নিচে, অথবা যদি 65-এর উপরে চলে যায়, যারা খুব মোটা পেশেন্ট, যারা আপনার হচ্ছে প্রেগনেন্সি আছে, যাদের বিভিন্ন হৃদরোগ আছে, লিভারের রোগ, কিডনির রোগ, অথবা যারা আপনার ইকোস্প্রিন জাতীয় ওষুধ পাচ্ছে, ক্লোপিডিগ্রাল হার্টের ওষুধগুলো পাচ্ছে, অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, কোনো ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট, তারা হচ্ছে একটা খারাপ পেশেন্ট। ওয়ার্নিং সাইন পেশেন্টগুলোকে ডক্টরের কাছে অবশ্যই নিতে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্নিং সাইন কি? এই রোগীগুলো আমরা বলি যখন 3-4 দিন হয়ে যায়, রোগীগুলোর কিন্তু রুচি ফেরত আসার কথা, খাবার আসার কথা, তখনও যদি বমি করতে থাকে, এই রোগীগুলোর যদি পেটে কোনো ব্যথা শুরু হয়ে যায়, অথবা পেটে আপনি হাত দিলেন, পেটে ব্যথা পাওয়া যাচ্ছে, অথবা আপনি দেখা যাচ্ছে যে আপনার হাত দেওয়ার পরে লিভারটা আমরা বলি 2 সেন্টিমিটার বেশি যদি পালপেবল হয়ে যায়, তখন আমার হতে পারে। অথবা যদি এই রুগীটার ইউরিন আউটপুট দেখা যাচ্ছে যে হচ্ছে না, 6 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রস্রাব আমার হচ্ছে না, তাহলে আমার হতে পারে। রুগীগুলো যদি একটু শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অথবা পেটটা ফুলে পেটে পানি চলে আসছে বলে মনে হয়, যদি এগুলো আমার হয়, অথবা যদি দেখা যাচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, অথবা একটা মেয়ের
তার তো মাসিক হবে, এটা স্বাভাবিক মেনস্ট্রুয়েশনটা, তার হঠাৎ করে মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, আবার একটা ব্লিডিং শুরু হয়ে গেল, অর্থাৎ ব্লিডিংটা হচ্ছে যে সময় হওয়ার কথা ছিল সে সময় হচ্ছে, কিন্তু একটু অতিরিক্ত হচ্ছে। তার মানে এইগুলো যদি থাকে তখন আমরা বলি যে হ্যাঁ এগুলো একটু ওয়ার্নিং সাইন। সাথে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, যেটা কার হবে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, এই সিমটমগুলো যদি কোনোটা থাকে তখন আমি বলবো যে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন থাকতে হবে, এবং এই পেশেন্টগুলোই কিন্তু খারাপ হয়ে মারা যায় এবং যাচ্ছে। জি, আপনি তরল খাবারের কথা বলছিলেন, আমি যদি বলি তরল খাবারের পাশাপাশি আর কি খেতে পারে? আমরা বলে থাকি যে এই সময় সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হচ্ছে একটা যে কোনো রোগের জন্য আমরা বলি গ্রিন লিফি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস সবসময় ভালো। আচ্ছা, আমরা আমরা ফ্রুটস খাবো, কিন্তু ফ্রুটসের মধ্যে কোন ফ্রুটসটাকে আমরা ডিসকারেজ করি ডেঙ্গির সময়? সেটা একটা হচ্ছে আমরা দেখি বাজারে কিছু বিটরুট পাওয়া যায়, ড্রাগন ফল পাওয়া যায়, তা এগুলো কিন্তু ড্রাগন খেলে কিন্তু জিহ্বা পর্যন্ত থেকে শুরু সব লাল হয়ে যায়। আপনি ড্রাগন ফল খেলে দেখবেন যে ইউরিনটাও আপনার লাল হচ্ছে। আচ্ছা, তো ডেঙ্গিতে একটা কিন্তু ওয়ার্নিং সাইন হচ্ছে ব্লাড লস। এখন পায়খানার সাথে যদি রক্ত যায়, পায়খানা যদি লাল হয় আপনি বুঝবেন কেমন করে? এটা আসলে, আপনি হ্যাঁ। যদি প্রস্রাবটা কালারটাও যদি লাল হয়, হেমাচুরিয়া হয়, প্রস্রাবের সাথে রক্ত যায়, আর ড্রাগন খাওয়ার জন্য যদি লাল হয়, বা বিটরুট খাওয়ার জন্য যদি লাল হয়, বিটরুটও তো লাল। হ্যাঁ, তা হ্যাঁ। এগুলো আমরা এই জন্য বলি যে এই সময় ডেঙ্গি আক্রান্তের সময় আপনারা এই জিনিসগুলো টাচ করবেনই না, কাছেও যাবেন না, কারণ আচ্ছা। কাছে গেলে আপনার একটা ভয়, আমরা তখন বুঝতে পারবো না, বারবার আমাকে পরীক্ষা করতে হবে, দিস ওয়েস্ট অফ মানি, হয়তো দরকার নেই সেই রুগীটাকে মান্নেসের ভর্তি করে বসলাম। তার মানে এই সময় মানে সবুজ সবজি, সবুজ ফল। হ্যাঁ, আমার এখন আম আছে, ঠিক আছে, যা খেতে ভালো লাগে, আচ্ছা। কোনো বাধা নেই এগুলোতে, কোনো বাধা নেই। এগুলো আর তো তরল ভালো। খাবার তো খাবেই। খাবে, ডেফিনেটলি খাবে। আচ্ছা, একদম শুরুর দিকে যেটি আপনি বলছিলেন, এই যে একবার কেউ ডেঙ্গু আক্রান্ত হলো, সেকেন্ড টাইম যদি ডেঙ্গু আক্রান্ত হয় তার রিস্কটা অনেক বেশি হয়ে যায়, এটার কারণটা আপনি বলছিলেন, সেই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে কি আরো সচেতন হওয়া উচিত? হ্যাঁ, এই যে বললাম যে এই রোগীগুলোকে আমার যেটা দরকার হচ্ছে, প্রথমে যদি আমরা একটা সিবিসি করা থাকে, আর নেক্সট হচ্ছে যে থার্ড ডে ফোর্থ ডে ওয়ানার্সগুলো আমাদের ব্লাড প্রেশারটাকে মনিটর করতে হবে। আচ্ছা, আমরা বলি যে ধরেন সাপোজ একজন লোকের ব্লাড প্রেশার হচ্ছে 120/80 থাকে, তার ডেঙ্গিতে যখন ফ্লুইড লস হওয়া শুরু করে তখন উপরে যে ব্লাড প্রেশার, দ্যাট মিনস সিস্টোলিক 120-এর জায়গায় 110, 100 এরভাবে কমে যেতে থাকে। দিস ইজ ব্যাড সাইন। আচ্ছা, ডেঙ্গিতে যখন একটা রোগী শকে চলে যায়, বডি শককে ওভারকাম করার চেষ্টা করে, দিস আমরা বলি কম্পেনসেটেড শক। এই সময় হয় কি, নিচের যে প্রেশারটা বাড়া শুরু করে, ডায়াস্টোলিকটাকে যে ভ্যাসোকনস্ট্রিকশন করে বাড়ানো শুরু করে, তার মানে প্রেশারটা এরকম একটা অবস্থা হয়ে যায় 110/90। তার মানে এটাকে আমরা বলি দুইটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক মাঝখানে যে গ্যাপটা, এটাকে আমরা বলি তাহলে পালস প্রেশার। এই পালস প্রেশার যদি 20-এর নিচে নেমে যায়, দিস ইজ ভেরি ব্যাড সাইন। তার মানে এই জিনিসগুলো, তার মানে আমি কিন্তু এখন মানে সেকেন্ড টাইম কেউ আক্রান্ত হলে এই বিষয়গুলো, ব্লাড প্রেশারগুলো দেখতে হবে। আচ্ছা, তো আমরা সবার বাসায় কিন্তু এখন ডিজিটাল মেশিন, যারা ঢাকা শহরে বা ঢাকার বাইরে ও যারা একটু অ্যাফ্লুয়েন্ট, তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন, খুব এক্সপেন্সিভ কিছু না। তাহলে আমি যদি প্রেশারে দেখি যে এগুলো কমে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যালার্মিং সাইন। আর একটা জিনিস আমরা বারবার বলি, হেমাটোক্রিট আমরা বলি পরীক্ষা করতে বলি। যেমন হেমাটোক্রিট কেন আমরা শুরুতে বললাম একটা সিবিসি করে নেব, করে দেখা গেল যে তার হেমাটোক্রিট ছিল 40, যদি 10% বেড়ে যায় তার মানে হ্যাঁ এটা রুগীটা খারাপের দিকে যেতে পারে। তার মানে 10% মানে কিন্তু 44 হয়ে গেল। যখনই এটা হয়ে গেল আমার 20%, তার মানে এটা 40 থেকে হয়ে 20% মানে কিন্তু 48-এর উপরে উঠে গেল, তার মানে কিন্তু রুগী কিন্তু শকে চলে যাচ্ছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যাচ্ছে। আর যদি এটা 30% হয়ে যায়, তখন আমরা বলি যে রুগীটা ভয়াবহ খারাপ এবং ডিকম্পেন্সের শকে চলে যাচ্ছে, হি অর শি মে ডাই, যদি আমি এই সময় যদি তাকে ডেফিনেটলি ভালোভাবে অ্যাড্রেস করতে না পারি, তাহলে এটা। এবং এই অ্যাড্রেস হচ্ছে কিন্তু ফ্লুইড। ডেঙ্গিতে দেখেন গত বছর বা তার আগের বছর যে মারা গিয়েছে, মারা যাওয়ার কিন্তু মেইন কারণ ছিল কিন্তু দুটো। একটা হচ্ছে ফ্লুইড দরকার ছিল, রুগী ফ্লুইড পায় নাই, একটা কারণ। একটা ফ্লুইড দরকার, আমরা যখনই বলি ক্রিটিক্যাল ফেজটাকে যখন ওভারকাম করে ফেলে, কনভালসেন্ট ফেজে তখন প্ল্যাটেলেট কাউন্ট থাকতে পারে 20,000, 30,000, 40,000 থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু রুগীর যদি অন্যান্য প্যারামিটার ভালো থাকে, ওই সময় কিন্তু আমার ফ্লুইডের দরকার নাই, বা থাকলেও একটা মিনিমাম একটা মেনটেন্যান্স হিসাবের বিষয় আছে। তখন যদি আমি ভুল করে যদি ওভারডোজ দিয়ে ফেলি, ফ্লুইডটা যদি ওভারডোজ হয়, এই রোগগুলো পেটে পানি চলে আসে, ফুসফুসে পানি চলে আসে, হার্টে পানি চলে আসে, এবং হি অর শি মে ডাই। এবং দেখেন আগে কিন্তু বেশ কিছু পেশেন্ট কিন্তু ফ্লুইড ওভারলোডের কারণে কিন্তু মারা গিয়েছে। তার মানে এই যে ফ্লুইডটা কতটুকু দিব, এক ডেঙ্গু বিষয়ে যে মোটামুটি তার নলেজ আছে, তিনি এটা ইজিলি হ্যান্ডেল করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এটা আসলে সবার জানা উচিত। একটু সংক্ষেপে, আমাদের একেবারে সময় কম, 1 মিনিট রয়েছে আর। মশা, এই যে একটু সচেতনতার কথা বলতেন, বাসা বাড়ি আসলে কিভাবে থাকা উচিত এই সময় বর্ষাকালে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। ডেঙ্গির মশা কিন্তু দিনের বেলায় কামড়ায় অথবা কিন্তু সন্ধ্যার সময় কামড়ায়, তার মানে আমরা ডাস্ক অ্যান্ড ডন বলি, মানে সকাল ফজর নামাজের সময় এবং তাহলে রাত্রের অন্ধকারের সময়। তাহলে ফজর নামাজের সময় তো অনেকেই নামাজ পড়ে ঘুমিয়ে থাকেন, সে সময় কিছু করার নেই, আমরা মশারি যদি ব্যবহার করি, তা যদি না করি তাহলে আমরা করতে কি সন্ধ্যার সময় সন্ধ্যার আগে বিকেলের দিকে আমরা সব জানলাগুলো বন্ধ করে দেবো, যেন আমার বাসায় যেন মশা না থাকে। আমি আমার বাসার আশপাশে যে জায়গাগুলোতে মশার
যেখানে ব্রিডিং হতে পারে সে জায়গাগুলোকে পরিষ্কার রাখবো। আমরা সবাই জানি টবে যেন পানি না থাকে, গাছে যেন পানি না থাকে, মাছের অ্যাকুরিয়ামের সমস্যা হয় না, কারণ মাছ ওই মশাগুলো খেয়ে ফেলে। তো অন্য জায়গায় টায়ার থেকে শুরু করে যে কোনো জায়গায়, ইভেন একটা নারিকেলের যে খোসা পড়ে থাকে তার সেখানে মধ্যেও যেন পানি না জমে থাকে। কোনো জায়গায় আপনাকে যেন পানি না জমে থাকে। মানে সচেতনতা এবং সতর্কতা দুটোই আসলে মানুষের মেনটেন করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এমটিসি নিউজের কর্তৃপক্ষ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গে